সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটেন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রাই সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। স্টুডিওতে এই মুহূর্তে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন, শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, স্বাগত জানাচ্ছি। স্টুডিওতে উপস্থিত আছেন আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ, এটি আমাদের আজকে নির্ধারিত বিষয়। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে গতকাল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। জানতে চাইব 46 বছর পর বিএনপি আসলে আজ কোথায় দাঁড়িয়ে আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। গতকালকে ছিল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা এমন একটি রাজনৈতিক দল নিয়ে আজকে আলোচনা করছি যে রাজনৈতিক দলটি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ করবার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল, এবং আজকে বাংলাদেশের অর্থনীতির যেই শক্ত ভিত্তি, রেমিটেন্স বলেন কিংবা গার্মেন্টস শিল্প বলেন, সকল কিছুই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। বিএনপি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছে। যেই আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে যাত্রা শুরু করবার কয়েক বছরের মাথায়, 2 বছরের মাথায় তারা সংবিধানকে পরিবর্তন করে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করে, বাকশাল কায়েম করে, এবং সেই বাকশাল থেকে আবার আওয়ামী লীগের নতুন যাত্রা বিএনপির সময়ই সূচিত হয়। এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলেন, জুডিশিয়ারির স্বাধীনতা বলেন, এই সকল ক্ষেত্রেই দলটি তার অবদান রেখে গেছে। এবং দেখুন, এই দলের নেতাকর্মীদের উপরে গত 15 বছর, এবং যদি তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর ধরি, আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট, তাহলে 17 বছর অবর্ণনীয় একটা নির্যাতন হয়েছে। এবং আমরা সবসময় শুনেছি কিছু পোষ্য সুশীল এবং বুদ্ধিজীবী, সেই সঙ্গে আওয়ামী লীগের যারা নেতারা আছেন, তারা সর্বদাই বলতেন যে বিএনপি আসলে টিকবে না, বিএনপি তো আসলে সেই অর্থে রাজনৈতিক দল নয়, বিএনপি ভেঙে যাবে, অচিরেই ভেঙে যাবে। এবং সেই ভাঙার স্বপ্ন তারা 18-তে দেখেছে, 24-এ দেখেছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা এবং একেবারেই তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে, সকল নির্যাতন সহ্য করে দলটিকে একটা অন্যরকম উচ্চতা, একটা অন্যরকম শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। গতকালকেই আমরা ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, আমি আমার এলাকায়, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। একেবারে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত কিন্তু সেই মিটিংয়ে উপস্থিত ছিল। ওয়ার্ড, ইউনিয়ন, থানা এবং উপজেলা, চারটা ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিল। এবং সেখানে উনি কয়েকটা বক্তব্য খুব পরিষ্কার ভাষায় বলেছেন যে আমার নেতাকর্মীরা আমার দলের প্রাণ। আমাদের উপরে নানান সময়ে খড়গ নেমে এসছে। 81-তে এসছে, দল ভাঙার অবস্থা তৈরি হয়েছে। 90-91-তে আরেকবার এসছে, দল ঝুঁকির মুখে পড়েছে। এরপরে 2007-এ আরেকবার চক্রান্ত হয়েছে, এবং তারপরে 17 বছর চক্রান্ত চলেইছে, নিরবচ্ছিন্নভাবে চলেছে। কিন্তু বলেছে যে, উনি বলছিলেন যে দলটা টিকে আছে এবং শক্তিশালী অবস্থানে আছে আপনাদের কারণে। সো আপনাদের কাছে আমি আসলে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। তিনি আরো একটি কথা খুব পরিষ্কার ভাষায় বলেছেন যে দলের যে পর্যায়ের নেতা হোক না কেন, কেউ কিন্তু অপরিহার্য নয়। Nobody is indispensable. সুতরাং কোনো রকম বিবাদ, কোনো রকম অপকর্ম, দখলদারি, চাঁদাবাজি, এগুলোতে যদি আমি শুনি কারো নাম এসছে এবং আমার পর্যন্ত যদি পৌঁছায়, এবং আমি আপনাদের অনুরোধ করবো আপনারা পৌঁছাবেন, আমি কিন্তু সেই নামটা নোট করে রাখছি। আমি তাকে দলের মানে দলগতভাবে ব্যবস্থা নেব, বহিষ্কার করব, পদ স্থগিত করব, কিংবা নোটিশ দেব, কিংবা আমি একই সঙ্গে আমি তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একেবারে স্পষ্ট বক্তব্য। সুতরাং উনি ওনার বার্তা খুব পরিষ্কার দিয়ে দিয়েছেন। আপনার কাছে একটি প্রশ্ন রেখে যাই, ওনার একটি বার্তা দিয়েই প্রশ্নটি রাখতে চাই যে জনাব তারেক রহমান বলেছেন যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো হবে, সেটি বিএনপি ফেরাবে। এটি নিয়ে একটু জানতে চাইবো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে কেন আবারও ফেরাতে চান, সেটির প্রয়োজনীয়তা এই মুহূর্তে কতটুকু, সেটি নিয়ে নিশ্চয়ই আসতে চাই। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসি। সংস্কার শেষে যুক্তি সংগত সময়ে সাধারণ নির্বাচন, মার্কিন প্রতিনিধিদের সাথে দেখা করে প্রধান উপদেষ্টা তাদের সাথে বৈঠকে এটি বলেছেন। সংস্কার শেষে যুক্তি সঙ্গত সময়, এই দুটো শব্দকে একটু এমফাসিস করে যদি বলি যে এটি দ্বারা আপনি কি বুঝছেন? দেখুন, এই সরকারের হাতে যে গুরুদায়িত্ব পড়েছে সেটি হচ্ছে যে রাষ্ট্রটি অকার্যকর করে শেখ হাসিনা এবং তার দল পালিয়ে গেছে। কাজেই এটি কিন্তু সরকার পালিয়েছে শুধু না, বাংলাদেশ রাষ্ট্র ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং বাংলাদেশ রাষ্ট্রটি অকার্যকর হয়ে গেছে। যেখানে মসজিদের ইমামরা পালিয়ে গেছেন,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পালিয়ে গেছেন, বিচারপতিরা পালিয়ে গেছেন, পুলিশের আইজি পালিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে এইরকম পালিয়ে যাওয়া এবং পালানোর সাথে সাথে রাষ্ট্রের সব অর্গান, গণমাধ্যমের সম্পাদকরা পালিয়েছেন এবং আপনি জানেন যে সুশীল সমাজ পালিয়েছে। কাজেই এইভাবে কোনো দেশ থেকে একটি সরকার পতনের সাথে সাথে সমাজের সর্বস্তরের নেতৃস্থানীয়রা, এই নেতৃস্থানীয় এই জন্য আমি বলছি যে তারা যে জনপ্রিয় ছিলেন বা মানুষ তাদের পছন্দ করত এমনটি না, কিন্তু 15 বছর আপনার চাটুকারিতা করে তারা বিভিন্ন যেখানে ছিলেন, যে সেক্টরে ছিলেন তারা নেতৃস্থানীয় অবস্থানে ছিলেন। কেননা সরকারটি ছিল ফ্যাসিবাদী সরকার। সরকার শুধুমাত্র তার পক্ষের মানুষজন, আর পক্ষেরও না, সুস্থ পক্ষ না, তার জন্য যারা দালালি করত, তার জন্য যারা প্রোপাগান্ডা করত, তাদেরকে সুযোগ দিয়েছিল বেড়ে ওঠার, গড়ে ওঠার, বড় হওয়ার। আমি কয়েকদিন ধরে বলা শুরু করেছি যে কোনো সেক্টরে আমি শীর্ষস্থানীয় কাউকে এই গণ আন্দোলনে, এই গণবিপ্লবে যোগ দিতে দেখিনি। এটি আপনি যদি সংস্কৃতির কথা বলি, আমার খুব দুঃখ লাগে, আমরা যে সাংস্কৃতিক জোট অথবা জাতীয় কবিতা পরিষদ বলে আগে যাদেরকে দেখতাম গণমানুষের ভাষা বুঝতো, তাদেরকে আমরা গত 15 বছর দেখলাম কিভাবে গণবিরোধী হয়ে উঠল, কিভাবে তারা জাতীয় কবিতা পরিষদের স্লোগান উন্নয়নের জন্য কবিতাতে পর্যবেসিত হলো। মানে আমি কবিতা খুব ভালোবাসি। এটি হওয়ার পেছনে কারণ কি মনে করছেন, যদি একটু ছোট করে জানতে চাই? এটি হওয়ার পেছনে কারণটি একটা, যে সরকার প্রধান এমন অঙ্গভঙ্গি করতেন এবং তিনি ক্ষমতাকে এমনভাবে কুক্ষিগত করেছিলেন যে আপনি তাকে কোনো বৈধভাবে নির্বাচন দিয়ে সরাতে পারবেন না। নির্বাচন কমিশন আজ্ঞাবহ, বিচার বিভাগ আজ্ঞাবহ, প্রশাসন দলীয় কর্মীর মতো, পুলিশ লাঠিয়ালের চরিত্রে, রাষ্ট্রের সব অর্গানকে উনি নতুন করে ডিফাইন করেছিলেন। ধরেন গ্যাংস্টার মনে হতো আমার পুলিশকে, এই যে বেনজির হারুনরা, ওরা আন্ডারওয়ার্ল্ডের মানুষের মতো, খালি ইউনিফর্ম পরা এবং প্রকাশ্যে অস্ত্র নেওয়ার অধিকার রাখতেন আইনানুগভাবে। কাজেই ভদ্রমহিলা এমন করে রাষ্ট্রটাকে নিজের কুক্ষিগত করে ফেললেন, তাকে আপনি বৈধ পথে আর সরানোর কোনো উপায় তিনি রাখলেন না। নির্বাচন তো দূরের কথা। দেখুন, যারা ভোট চুরি করেছেন, আমি সত্যিই জানতে চাই, আওয়ামী লীগের ভোট চুরির একটা নিশ্চয়ই টেমপ্লেট দাঁড়িয়েছিল, যে ম্যানুয়াল বলি আমরা এটাকে, কি করে ভোট চুরি করতে হয়। আমার ধারণা এটি খুব জাতীয়ভাবে প্রকাশ করা দরকার, যাতে করে আমরা জানতে পারি সরকারটি কি করে ভোট চুরি করছিল। এখন আপনি যদি দেখেন যে সংস্কৃতি কর্মী, তাদের কারো কারো দলের প্রতি কিন্তু আকর্ষণ থাকতেই পারে, কিন্তু তারা যদি আপনার অপরাধের পর্যায়ে নিজেদেরকে নিয়ে যায়, তাহলে কি করে রাষ্ট্রটি থাকবে? আপনার প্রশ্নের উত্তরে বলি, তার মানে এই ডক্টর ইউনূস সরকারের একটা গুরু দায়িত্ব হচ্ছে রাষ্ট্রটাকে আবার মেরামত করা এবং স্থিতিশীল করা এবং কার্যকরী করা। এতে কিন্তু তাদের অনেক সময় যাবে। তারপরে তাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে গত সরকারের যত ক্ষতিকর কাজ আছে সেগুলোকে ঠিক করে একটি নির্বাচনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া। ক্ষতিকর কাজগুলোর মধ্যে একটা হচ্ছে নির্বাচন কমিশন আপনার ধরেন অকার্যকর হয়ে গেছে, দুর্নীতি দমন কমিশন অকার্যকর হয়ে গেছে, আমাদের অনেক স্বৈরাচারী ব্যবস্থা সংবিধান সম্মত করা হয়েছে এবং বিগত সরকারটি বা শেখ হাসিনা চাচ্ছিলেন সংবিধানে এমন করে কাটাছেঁড়া করে নিতে যাতে কেউ তাকে কোনোভাবে চ্যালেঞ্জ করতে না পারেন এবং উনি সর্বময় ক্ষমতার অধিকারী, অপার ক্ষমতা। তার মানে সংশোধন করতে হবে সংবিধান থেকে, আপনাকে সংবিধান থেকে সংশোধন করতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে, প্রশাসনকে ঠিক করতে হবে, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে। দেখুন, অনেকেই অপছন্দ করছেন যে এই সরকারটি কোনো নির্দিষ্ট সময়সীমা বলছেন না, আমিও অপছন্দ করছি। আমি অনির্বাচিত একটি সরকারকে অনির্দিষ্টকালের জন্য দেখতে চাই না, কিন্তু এটি আমি বুঝি যে এই মুহূর্তে টাইমলাইন তাদের জন্য দাঁড় করানো কঠিন, কেননা সংস্কারের ব্যাপকতা নিয়ে তাদের একটি সিদ্ধান্তে আসতে হবে। তাদের কাছে যেই সংস্কারের প্রত্যাশা সেটি হয়তো 20-25 বছর লাগতে পারে, কিন্তু সেই পর্যন্ত তো তাদের আমরা চাই না তারা থাকুক। অতএব তাদের অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটা নির্দিষ্ট সময়ে তারা নির্বাচনের ব্যবস্থা করবেন, এটি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়। আপনার কাছেও একটি প্রশ্ন রেখে যাই। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বিভিন্ন দল রাজনৈতিক দলগুলো আসলে বৈঠক করলেন বা দেখা করলেন, সেখানে কিন্তু দলগুলো নির্বাচন কবে হবে এবং নির্বাচনে একটি রোড ম্যাপ চেয়েছেন। আমরা যুক্তিসঙ্গত সময়ের জন্য তো অপেক্ষা করব, তবে যখন নির্বাচনের এই চাওয়াটা আসলে দলগুলোর পক্ষ থেকে আসবে এটাই খুব স্বাভাবিক, কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বা এর সঙ্গে যারা ছিলেন তাদের কাউকে আলোচনায় ডাকা হয়নি। সেই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখবেন সেটি জানতে চাইবো। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো হবে, বিএনপি সেটি করবে, সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাইবো।
বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু প্রথম বিএনপি ইনকর্পোরেট করে। অনেকেই এটা নিয়ে সমালোচনা করেন 15ই ফেব্রুয়ারির নির্বাচনটি কেন হয়েছিল। 15ই ফেব্রুয়ারির নির্বাচন হয়েছিল এ কারণেই যে তখন আওয়ামী লীগ 94 সালে সংসদ থেকে পদত্যাগ করে চলে গিয়েছিল। বিএনপি 2/3 মেজরিটি ছিল না। সংবিধান সংশোধন করতে হলে যে মেজরিটি দরকার সেটা ছিল না সেই সময় বিএনপির। সো বিএনপিকে 15ই ফেব্রুয়ারির নির্বাচন বাধ্যতামূলকভাবে করতে হয় এবং করবার পরে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আনার পরই কিন্তু বিএনপি একটি নির্বাচন দেয়, যে নির্বাচনের মধ্যে দিয়ে 96তে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ যখন 2009-এ ক্ষমতায় আসলো, ইট ওয়াজ আ লং প্ল্যান, এটা একটা লম্বা পরিকল্পনার অংশ ছিল যে তারা আসলে 2041 বা হয়তো তারপর পর্যন্ত তাদের পরিকল্পনা ছিল এবং তারা এমনভাবে রাজনীতিটাকে নিতে চেয়েছিল যাতে বাংলাদেশ আসলে রাজনীতির কোনো অস্তিত্ব না থাকে। সে কারণে 2009-এ ক্ষমতায় আসার পরপর কোনো রকম কোনো গণভোট ছাড়া বা কোনো রকম কোনো পাবলিক ম্যান্ডেট ছাড়া তারা কিন্তু সংবিধান সংশোধন করে ফেলে, কারণ তাদের 2/3 মেজরিটি ছিল 2008-এ এবং এই সুবিধাটা নিয়ে তারা কোনো রকম কোনো আলোচনা ছাড়া এটা বাতিল করে দেয় তত্ত্বাবধায়ক। এবং সেই সময় তাদের সংবিধান সংশোধন কমিটি, যে কমিটি তারা তৈরি করেছিল, সেখানে সকল দলের রিপ্রেজেন্টেটিভ ছিল, ইনক্লুডিং আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভ। সেখানে সাজেদা চৌধুরী এবং সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন। তারা দুজনেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দেন, তারপরেও তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেন এক ব্যক্তির ইচ্ছায়। তো এর ফলাফল তো আমরা দেখেছি, বাংলাদেশে কার্যত একদলীয় শাসন কায়েম করা হয়েছে। বাংলাদেশের মানুষকে তার নাগরিক সকল অধিকার থেকে, মৌলিক সকল অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি ন্যূনতম ভোট দিয়ে আমি যে একটা রাষ্ট্রের নাগরিক, তার যে একটা হিস্সা, সেই হিস্সাটা যে আমি বজায় রাখবো সেইটুকুও অধিকার মানুষকে দেয়া হয়নি। 14, 18 এবং 24-এ সাধারণ মানুষ, গণমানুষের কোনো ভোটের প্রশ্নই ছিল না। এরপরে আমরা দেখেছি বিচার বিভাগকে কি করে কার্যত নির্বাহী বিভাগের অধীন করা হয়েছে। বাংলাদেশে অতীতেও সরকার এসছে, সরকার গেছে, কিন্তু প্রধান বিচারপতি সহ পুরো অ্যাপেলেট ডিভিশন মানে হয়ে যায়, রিজাইন করে দেয় সরকারের সাথে, এরকম আমরা দেখি নাই। আমরা দেখি নাই বিচার বিভাগের সর্বত্র একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে যে না জানি কি হয়, না জানি কি হয়। কেন? তোমরা যদি সঠিক থাকতে, সত্যের পথে থাকতে, আইনের পথে চলতে, আইনের শাসন কায়েম করতে, তাহলে তো আজকে এত ভয় পাওয়ার কোনো দরকার ছিল না, মানে এত ভয় পাওয়ার প্রশ্ন আসতো না। অতীতেও তো সরকার এসে গেছে, কিন্তু বিচার বিভাগকে তো সেই কি তো আমরা দেখি নাই। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা দেখলাম প্রধান বিচারপতি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলো। এবং তারপরে আমরা দেখলাম শেখ পরিবারের এক ছেলে, শেখ ফজলে নূর তাপস, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বললেন যে এক বিচারপতিকে তো দেশ থেকে, প্রধান বিচারপতিকে তো দেশ ছেড়ে যেতে বাধ্য করেছি, এবং তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। কি জানি একটা তাকে বোধহয় একদিন কল করলো, তারপরে ওটা ব্যাস আর অফ হয়ে গেল। তো এগুলো তো আমরা দেখেছি। এই সুপ্রিম কোর্টে বসে এস আলমের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেট করা যাবে না, এই রায় এসছে না, এই অ্যাপেলেট ডিভিশন এই রায় দিয়েছে না, এই ফাইন্ডিং দিয়েছে না। তো এদের তো কোনো মুখ নাই আসলে বসার। তো আপনি যখন বিচার বিভাগ, আইন বিভাগ তো মোটামুটি ভদ্রমহিলার কন্ট্রোলে, উনি হাত এরকম করলে সময় বাড়ে, উনি হাত এরকম করলে মাইক অফ হয়ে যায়, এটা সাক্ষী তো আমরা, আমি নিজে। তো আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, সকল বিভাগই এক বিভাগ, হাসিনা বিভাগ। তো এইরকম আমরা চাই না বলে আমরা চাই প্রতি 5 বছর পর পর মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করুক। আমি যদি ভালো করি আমাকে নির্বাচিত করবে, আমি যদি ভালো না করি আমাকে ছুঁড়ে ফেলে দিবে। এই যে ছুঁড়ে ফেলে দেওয়ার শক্তি, যেটা মানুষের শক্তি, এই শক্তিটাকে যাতে মানুষ অ্যাপ্লাই করতে পারে, সেজন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। জবাবদিহিতামূলক সরকার চাই, এবং আমি যেন নিজের কাছেও নিজে প্রতি মুহূর্তে জবাবদিহি করতে থাকি যে আমি কি করছি। দেখুন, আমার স্বার্থ কম না, আমি যদি ভালো কাজ না করি আমি কিন্তু আর ওই দরজায় গিয়ে ভোট ভিক্ষা করতে পারবো না। ভোট ছিনায় নিয়ে আসা এক কথা, আর ভোট ভিক্ষা চেয়ে নিয়ে আসা কিন্তু ভিন্ন কথা। আমি যদি ভালো কাজ না করি মানুষ আমাকে ভোট দেবে না, সো আমি বাধ্য আমার নিজের স্বার্থে আমাকে ভালো কাজ করতে হবে। এটা যাতে আমি এনশিওর করতে পারি, সেজন্যই তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন বলে মনে করছেন আপনি। এস আলম গ্রুপের কথা বলেন, সেখানে ছোট্ট একটা প্রশ্ন আপনার এই সঙ্গে যদি একটু নিয়ে নেই, সেটি হচ্ছে যে জনাব সালাউদ্দিন আহমেদের নিজের এলাকায় গিয়ে এস আলম গ্রুপের একটি গাড়িতে চড়ে তার যে সেখানে যাওয়া, সেই সংবর্ধনা নিয়ে নানা ধরনের আমরা গুঞ্জন শুনছি, নানা ধরনের আসলে বিতর্কের জন্ম দিয়েছে। এই বিষয়টিকে আসলে বিএনপি কিভাবে দেখছে? আমি বিষয়টাকে খুবই পজিটিভলি দেখি। কেন পজিটিভলি দেখি এ কারণেই যে সালাউদ্দিন আহমেদ ভাই কিন্তু
অত্যন্ত নির্যাতিত নেতাদের মধ্যে একজন। তিনি দীর্ঘ সময় গুম ছিলেন, আয়না ঘরে ছিলেন, শিলংয়ে দীর্ঘ সময় থাকতে বাধ্য হয়েছেন, মাত্র দেশে ফিরেছেন এবং তিনি আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য। আসার সাথে সাথে দল তাকে শো কজ করেছে। স্ট্যান্ডিং কমিটির মতন সেকেন্ড হাইয়েস্ট কমিটিকে শো কজ করা যায়, এটা কিন্তু বাংলাদেশ 50 বছরে দেখে নাই। এক। দুই হচ্ছে উনি এত বছর পর এলাকায় গেছেন, আমরা যারা ক্ষুদ্র কর্মী আমরাই গেলে শত শত লোক জড়ো হয়ে যায়। সেখানে ওনার মতন এত বড় একজন নেতা উনি যখন যাবেন, ওনার কিন্তু মানে আমি সত্যি বলছি, মানে আমি আমি ওই জায়গাটা থাকি তো আমি বুঝি, ওনার নিজের কথা আমার খেয়াল থাকে না, মানে উনি কি বলবেন, কোথায় যাচ্ছেন, স্রোত ঠেলে নিয়ে যায়। তো কোন গাড়িতে তিনি উঠেছেন আমি এটা একদম মানে বুঝি যে ওটা ওনার পক্ষে ফাইন্ড আউট করা অসম্ভব। কার গাড়ি, কার নামে লাইসেন্স করা, কাগজপত্র ঠিক আছে নাকি, আপনার কি ট্যাক্স রিটার্ন জমা দেয়া আছে নাকি, এগুলা না দেখার অবস্থা থাকে না। ঠেলে যেদিকে কর্মীরা নিয়ে যায় নেতা ওই গাড়িতেই উঠে যায়। এটার ব্যাখ্যাও কিন্তু উনি আজকে দিয়েছেন। তারপরে উনি ওনার নিশ্চয়ই শোকজের জবাব দেবেন, দল যেটা ভালো মনে করে তাই হবে। ধন্যবাদ জনাব আশরাফ কায়সার। আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে দলগুলোর নির্বাচন কবে হবে এবং নির্বাচনে একটি রোড ম্যাপের কথা বলেছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের ক্ষেত্রে। সেক্ষেত্রে আওয়ামী লীগ বা এর সঙ্গে যারা ছিলেন তাদের মিত্রদের এই আলোচনায় ডাকা হয়নি, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? ওই আলোচনায় যাওয়ার আগে আমি শুধু সালাউদ্দিন আহমেদের এবং এস আলমের সংযুক্তির ব্যাপারটি একটু বলি। উনি শুধু একটি গাড়িতে চড়েছেন তা না, আমরা এমনও সংবাদ দেখেছি যে তার 14টি বিলাসবহুল গাড়ি বিএনপির নেতাকর্মীরা নিয়ে নিয়েছেন। এগুলো আমাদেরকে ভাবায় সাংঘাতিকভাবে, কেননা আপনি জানেন এই গণবিপ্লবে এই রাজনীতিকেও নিন্দা জানানো হয়েছে যে আমরা প্রচলিত রাজনীতি চাই না। তবে এটি সুখের খবর যে বিএনপি তার স্থায়ী কমিটির একজন সদস্যকে স্ট্যান্ডিং কমিটির শোকজ করেছেন। আমি কিন্তু পরিবর্তন দেখছি, কিন্তু আরও কঠোর হতে হবে, জিরো টলারেন্সে যেতে হবে, যাতে করে মানুষ না মনে করে যে পালিয়ে যাওয়া শক্তির বিকল্প হয়ে উঠেছে বিএনপি এবং কোনো রকমের আইন কানুনের তোয়াক্কা না করে তারা সম্পদের দিকে নজর দিচ্ছে, সাইনবোর্ড চেঞ্জ হচ্ছে, পদ পদবি চেঞ্জ হচ্ছে। বিএনপির মতো একটি দলের কাছ থেকে আমরা সংস্কারটা সবার আগে প্রত্যাশা করি। দেখুন, বিএনপি গত 17 বছরে যেই পরিস্থিতির ভেতর দিয়ে গেছে, এটা আমরা 17 বছরই মাঠে ছিলাম এবং বলার চেষ্টা করেছি। আমার মিডিয়ার অনেক বন্ধুরা যেটি করতে ব্যর্থ হয়েছেন, অথবা যারা পূর্বাচলে প্লট চেয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে বিদেশ যেতে চেয়েছেন, তাদের সাথে ভিন্নমত করে তখনও বলতাম যে বিএনপির উপরে যে অন্যায় হচ্ছে, বিএনপির উপরে যে হামলা মামলা হচ্ছে, শুধু তাই না, সিআরআইয়ের মতো প্রতিষ্ঠান করেছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের একটি কিচেন ক্যাবিনেট হয়েছিল। বিএনপি নেত্রী তারেক রহমান এদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা এবং প্রোপাগান্ডা করার, এবং তার খুব অর্গানাইজড ওয়েতে সেটি করেছিল রাষ্ট্রীয় অর্থ খরচ করে। আমাদের সেই শ্বেতপত্র বের করতে হবে আপনার আমার ট্যাক্সের টাকায় বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় খরচ করা হয়েছিল কিনা এটি। এবার আমি আসি আপনার যে দাবি দাওয়াগুলো চিফ অ্যাডভাইজারের কাছে করা হয়েছে, তার আগে আমি বলি আওয়ামী লীগ এবং 14 দল তাদেরকে যে ডাকা হয়নি এটি খুবই যৌক্তিক। পৃথিবীর ইতিহাসে যেই দল ফ্যাসিবাদ কায়েম করে, ফ্যাসিবাদের যে ডেফিনেশন সেইটা শেখ হাসিনা নতুন করে আমাদেরকে ভাবিয়েছেন। ফ্যাসিবাদের সংজ্ঞায় নাকি ওনার যে শাসনের কুৎসিত চেহারাটা সেটি কভার করে না, আপনার আরেকটু অতিরিক্ত কিছু লাগবে। অতএব কী নামে আমরা ডাকবো কয়েকদিনের মধ্যে আমরা নিশ্চয়ই ঠিক করতে পারবো। তাকে যে বাদ দেওয়া হয়েছে আলোচনা থেকে এটি খুব যৌক্তিক। তার সাথে যাদেরকে বাদ দেওয়া উচিত সেটি হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি কিন্তু গত 3টি নির্বাচনে যদি অংশ না নিত তাহলে শেখ হাসিনার সরকার এতটা বেপরোয়া হয়ে ভোট চুরি করে ক্ষমতায় যেতে পারতো না। রাজনৈতিক অপরাধ এর শাস্তি হওয়া উচিত, দায়টা তাদেরও নিতে হবে। তারা এখন অনেক ইনিয়ে বিনিয়ে কথা বলবেন, কে কোথায় ভয় পেয়েছিলেন, কে কোথায় পালিয়ে গিয়েছিলেন। আপনি মনে রাখবেন লোভ হচ্ছে মূল। তারা মন্ত্রী হয়েছিলেন, তারা বিশেষ উপদেষ্টা হয়েছিলেন প্রধানমন্ত্রীর, এবং তারা ভাগবাটোয়ারা করেছিলেন, তারা বিএনপির বিরুদ্ধে বিষোদ্গারে অংশ নিয়েছিলেন। জাতীয় পার্টির অপরাধকে ছোট করে দেখলে হবে না, মানুষ কিন্তু বিচার করছে, তাদের আসন কমে আসছে। আচ্ছা, তৃতীয় হচ্ছে যে আপনার এই দাবি দেওয়ার ব্যাপারে আমি বলি তারেক রহমান সঠিকভাবে বলেছেন তত্ত্বাবধায়ক সরকার তারা সংযুক্ত করতে চান। আমি কিন্তু বিএনপি কবে ক্ষমতায় গেল এবং সংযুক্ত করলো কিনা তার আগে আমরা এখন সংবিধান পুনর্লিখনের কথা বলছি অথবা সংবিধান সংশোধনের কথা বলছি। তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যাতে ভবিষ্যতে এসে তার মন মতো শেখ হাসিনার মতো এটিকে আবার বিলোপ করতে না পারে। যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন যে আমাদেরও যেন জবাবদিহিতার জায়গাটুকু থাকে। দেখুন, এটি যখন আপনার সামনে থাকবে, আপনি যখন জানবেন 5 বছর পর পর আপনি ক্ষমতায় থাকবেন না, নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ
সবচেয়ে বড় মৌলিক অধিকার মনে করে ভোটাধিকার, ভোটের অধিকার। যেই অধিকার থেকে আপনি বঞ্চিত 15 বছর ধরে, কাজে ওটি ফেরত আনা হবে। দ্বিতীয় হচ্ছে আপনি সংবিধানে প্রধানমন্ত্রীর অপার ক্ষমতা। আপনি কথা প্রসঙ্গে সংবিধানের কথা যখন তুলেছেন, সেখানে আপনার কথাটি শেষ করার পরও জানতে চাইবো যে সংবিধান পুনর্লিখনের কথাও আসছে, আবার সংশোধনের কথাও আসছে। এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় কোনটি আসলে প্রয়োজন? কেউ কেউ আবার বলছেন, সুধী সমাজে কেউ কেউ বলছেন যে সংবিধান সংশোধন হবে হচ্ছে, পুনর্লিখনটা হবে হচ্ছে আত্মঘাতী। আপনার কাছে কি মনে হয়? পুনর্লিখনের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমরা বাজারে অনেক স্টেক হোল্ডারকে দেখতে পাচ্ছি, তারা অনেক নতুন ধরনের দাবি দাওয়া নিয়ে চিফ অ্যাডভাইজারের কাছে গেছেন। যেমন দেখেন, আমাদের প্রত্যেকেরই ধর্ম রয়েছে, ধর্মের প্রতি আমাদের আবেগ অনুভূতি রয়েছে, বাট সেটি কি রাষ্ট্রীয় পরিচালনার অংশ হবে কি না, এই প্রশ্নের একটা সমাধান করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় গোষ্ঠীকে দেখছি, তাদের কিছু দাবি দাওয়া তৈরি হয়েছে। আমার পরিষ্কার মনে হয় যে বাংলাদেশের যে গণতান্ত্রিক চেতনা, বাংলাদেশের মানুষের যে ধর্মনিরপেক্ষ মানে অবস্থান, তার সাথে মানানসই করে সংবিধানের পুনর্লিখন হতে হবে। আচ্ছা, এটি একটি দাবি দেওয়া। আরেকটা জিনিস হচ্ছে যে সংশোধনীর যেটা বিপদ, এত কাটাছেঁড়া হয়েছে, এত দলীয় হয়েছে, এত ব্যক্তিকেন্দ্রিক হয়েছে, সেখানে হয়তো পুনর্লিখনটা একটা ফ্রেশ অ্যাপ্রোচ দিবে। আর পুনর্লিখনের যেটা সুবিধা, সেটা হচ্ছে আমরা তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, একটা নতুন সংবিধান, সেটি কিন্তু আমাদের নতুন বাংলাদেশের আগামীর পথ চলায়। দেখুন, গত 53 বছরের অনেক বিতর্ক আছে, অনেক কালো অধ্যায় আছে, অনেক ঘটনা হয়েছে যেটা আমরা মনে করতে চাই না। নতুন পথ চলায় একটি প্রগতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটি সংবিধান হওয়া জরুরি। এটি আমার ধারণা এক ধরনের সংবিধান সভা করে সিদ্ধান্ত নেওয়া দরকার, সংশোধনী দিয়ে হবে, কিন্তু পুনর্লিখন করতে হবে কিনা। কিন্তু পুনর্লিখনের সময় এটি মনে রাখতে হবে, আমরা যেন আমাদের জাতীয় আইডেন্টিটি থেকে সরে গিয়ে অন্য কোনো দাবি দেওয়ার কাছে নতি স্বীকার না করি। তাদেরকেও বোঝাতে হবে যে আমাদের ধর্মীয় চেতনা এবং আমাদের রাজনৈতিক চেতনার মধ্যে দূরত্ব থাকা জরুরি। দেশটি কিন্তু সব ধর্মের মানুষের, এবং দেশটি কিন্তু সব বর্ণের মানুষের। এমনকি একজন ট্রান্সজেন্ডার যেন মনে করতে পারে এই সংবিধানটি তার, এই রাষ্ট্রটি তার, এই রাষ্ট্রের প্রতিটি অধিকার তার। কাজেই এটি সংবিধান থেকে শুরু হবে। আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলছিলেন, এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং নির্বাচনের আগেই করতে হবে। কারণ অতীতে আমরা দেখেছি নির্বাচনের পরে গিয়ে নির্বাচিত দল অনেক কিছু মানেন না। আমি এই প্রশ্নটি আপনার কাছে রেখে আসলে যেতে চাচ্ছি, কারণ এটা নিয়ে মনে হয় অনেক বেশি বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় যে অন্তর্বর্তী সরকার যে সংস্কারটুকু করবে, কারণ রাষ্ট্র সংস্কার আমাদের সব থেকে বড় কনসার্ন এখন, সেই সংস্কার নির্বাচন পরবর্তী সরকার সেটি মানবে কিনা, সেই প্রশ্নটি রেখে একটু ব্যারিস্টার রুমিন ফারহান আপনার কাছে আসি। আমি একটু প্রশ্ন রাখতে চাই যে বিএনপি নিজেদের কোন কোন সংস্কারের মধ্য দিয়ে নিয়ে যাবে, যে জন্য নির্বাচনে জনগণের পছন্দের জায়গায় বিএনপি থাকবে? আপনার কাছে কি মনে হয়? আমি তো মনে করি বিএনপি তার সংস্কার শুরু করে দিয়েছে। ধরুন, এই যে স্ট্যান্ডিং কমিটির একজন সদস্যকে শো কজ করা, এটা তো আমরা আগে কখনো ভাবতে পারিনি। একজন সাংগঠনিক সম্পাদক এবং মানে খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন নেতা হিসেবে তিনি নিজেকে প্রেজেন্ট করতেন, তার নামে খুনের মামলা দেওয়া, তাকে 1 নম্বর আসামি করা ফরিদপুরের নগরকান্দায়, এটা তো আমরা আসলে কখনো ভাবিনি। আমরা কখনো ভাবিনি যে বিএনপির একেবারে তৃণমূল পর্যায়ের যেই সভাগুলোতে অ্যাক্টিং চেয়ারম্যান নিজে উপস্থিত আছেন, তিনি নিজের মুখে বলছেন যে আমি শুধু দল থেকে বহিষ্কার করব না, আমি কিন্তু প্রচলিত আইনে ব্যবস্থা নেব। সুতরাং এই বার্তাগুলো একেবারে রুট লেভেল পর্যন্ত চলে যাওয়া মানে কিন্তু বার্তা খুব পরিষ্কার, পরিবর্তন শুরু হয়ে গেছে। আপনি পরিবর্তনের সাথে কতটা অ্যাডাপ্ট করতে পারবেন তার উপরে দলে আপনার ভবিষ্যৎ নির্ভর করছে। গত 15 বছরে সরকারি দল বলতে আমরা আসলে কি মনে করতাম? সরকারি দল কথাটার মধ্যেই কিন্তু ভেজাল আছে। দল আবার সরকারি হয় কি করে, তাই না? দ্য ভেরি মানে শব্দ চয়নের মধ্যেই এক ধরনের মানে ভয়াবহতা লুক্কায়িত, বুঝছেন? তো এই সরকারি দল মানে কি, যেই দলটি আসলে যেই দলের প্রধান সরকার প্রধান, যেই দলের নেতাকর্মীরা সরকারের বিভিন্ন পদে আছে, মন্ত্রী এমপি হয়ে আছে। তো সেই দলের নেতাকর্মী হওয়া মানে কি, আপনি দখলদারি করবেন, আপনি চাঁদাবাজি করবেন, আপনি যে কোনো ব্যবসা আপনি পাবেন, টেন্ডার সব আপনার নামেই যাবে, আপনি জনগণের টাকা হলিউড করবেন। সুযোগ সুবিধা আছে তারাই সব সুযোগ সুবিধা শুধু না, সুযোগ সুবিধার বাইরে গিয়ে আরো যা যা কিছু সম্ভব এবং অসম্ভব, তার সকল কিছুই আপনার জন্য সম্ভব হবে। যা কিছু সম্ভব এবং অসম্ভব সবই আপনার জন্য সম্ভব। একটা স্বর্গে থাকার মতো ভাই। গত 17 বছর
মতান্তরে 15 বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা বেহেশতে ছিল, ওরা ঠাস করে দুনিয়াতে পড়ে অনেকেই আসলে বুঝতে পারতেছেন। আমরা মায়ের পেট থেকে পড়লে প্রথমে চিৎকার করে কান্দি না, আমরা বুঝতে পারি না তো এনভায়রনমেন্ট বদলায় গেছে, ওখানকার ওয়ার্মথ বাইরে নাই, বাইরে একটা ভিন্ন পরিবেশ, আওয়াজ, চিৎকার, ঠান্ডা সব মিলায় বাচ্চা কি করে, প্রথম মায়ের পেট থেকে পড়ে চিৎকার করে। এখন আওয়ামী লীগের যে নেতারা বাইরে আছে তারা মোটামুটি সে অবস্থা, নাহলে ফুপায় ফুপায় পলক আর দীপুমণি বসে কাঁদবে কেন, বোঝান অবস্থা। এবং অনেক দিন পর্যন্ত নাকি বেক্সিমকোট দরবেশকে বোঝানোই যায় না যে সরকার বদলায় গেছে, অনেক দিন পর্যন্ত তারা বুঝতেই পারে না যে নেত্রী পালায় গেছে। তো যাই হোক, এখন এই নতুন পরিবেশ পরিস্থিতি এটা না আমাদের মজ্জায় ঢুকে গেছে। বাংলাদেশের যেই কতগুলো রাজনৈতিক দল আছে তারা তো বাংলাদেশের মানুষকে নিয়েই, এবং তাদের চোখের সামনে দিয়েই তো গত 17 বছর এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং আমাদের মজ্জাগত কিছু প্রিকনসিভড আইডিয়া তো আছে, সেখান থেকে নেতাকর্মীদের বের করে আনা কঠিন কিন্তু অসম্ভব না। এই কঠিন কাজটা বিএনপি শুরু করেছে এবং শুরু করেছে একেবারে দলের টপ থেকে, কোনো একেবারে ওয়ার্ড লেভেল না, টপ থেকে কিন্তু এই কাজগুলো শুরু হয়েছে। সুতরাং আমি মনে করি পরিবর্তন শুরু হয়েছে, আর যদি পরিবর্তন হতে না পারে তার রেজাল্টও বিএনপিকেই ভোগ করতে হবে। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে অন্তর্বর্তী সরকার যে সংস্কার করবে, নির্বাচন পরবর্তী সরকার সেটি আসলে সেই সংস্কার চালু রাখবে কিনা, এমন নিশ্চয়তা আছে কিনা? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে 3টি উদাহরণ দিব। প্রশাসনের সংস্কার খুব জরুরি, কেননা এই সরকারটি যেন অপারেট করতে পারে জনগণের ইচ্ছা অনুযায়ী। আমি 3টি উদাহরণ দিই। সমাজ কল্যাণ সচিব হচ্ছে সেই ব্যক্তি যিনি এস আলমকে বাংলাদেশে ইনভেস্টর হিসাবে একই দিনে সিগনেচার করিয়েছিলেন। উনি এখনো, ওনার নাম মিস্টার শেখ, উনি এখনো সমাজ কল্যাণ সচিব। তাহলে আপনি বুঝতে পারছেন উনি সরকারকে কি সহযোগিতা করবেন। আপনি যদি রেড ক্রিসেন্টের দিকে তাকান, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রফিককে নতুন চেয়ারম্যান করা হয়েছে। উনি বিডিআর বিদ্রোহের তদন্তের অংশীদার, এবং যেই তদন্ত প্রশ্নবোধক এবং আলোর মুখ দেখেনি, তাকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। ইনি কিন্তু নতুন নিযুক্ত হয়েছেন এই সরকারের আমলে। আপনি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তাকান, খুরশিদ আলম, যিনি গত সরকারের সাথে মাখামাখির কারণে মন্ত্রণালয়ে বিখ্যাত, সেই ভদ্রলোককে প্রমোশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার মানে হচ্ছে যে আসলে তো এটা খুব সর্ষের ভিতরে ভূত। সরকারকে খুব দ্রুত প্রশাসনের সংস্কার করতে হবে, নিরপেক্ষ লোক নিতে হবে, এবং অতীতের কালো কার্যক্রম আছে এমন ব্যক্তিকে বাদ দিতে হবে। এই 3টা উদাহরণ দিলাম। আপনার অন্তত 50-60 জন সচিবের ব্যাপারে আপনি সিদ্ধান্ত না নিলে হবে না। নির্বাচিত সরকার কি এদি মানবে কিনা, যখন আপনি সংবিধান সংশোধন করে ফেলবেন তখন কিন্তু তাদের হাত পা অনেকটা বাধা থাকবে। আর আগামীতে আমরা সত্যিই চাই না কোনো দল অপার ক্ষমতার অধিকারী হোক, কোনো দল ব্রুট মেজরিটি পাক, কোনো দল 2/3 পাক, যাতে করে তারা নারীকে পুরুষ, পুরুষকে নারী করার ক্ষমতা পেয়ে যান। তাদেরকে বুঝতে হবে, আমার যতটুকু ধারণা গত 15 বছরের শাসন, বিশেষ করে শেখ হাসিনার পলায়ন পর্ব দেখে অন্য দলগুলো নিশ্চিতভাবেই কিছুটা শিক্ষা হয়েছে যে কি করতে হয় না। যেমন দেখেন, সুশাসন করতে হয়, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। বিভিন্ন ফ্লাইওভার, টানেল ইত্যাদি করে, টাকা পয়সা চুরি করে, উন্নয়নের গান গেয়ে একটি রাষ্ট্রের ভালো করা যায় না এবং পুনর্বার নির্বাচিত হওয়া যায় না। কাজে আমরা মনে করি যে বিএনপি বা যারা আগামীতে, আমি আজ নতুন দল যারা নিবন্ধিত হচ্ছেন তাদেরকে অভিবাদন জানাচ্ছি, বিশেষ করে নূরের দলকে অভিবাদন জানাচ্ছি, মান্না ভাইয়ের দলকে অভিবাদন জানাচ্ছি। তারা অনেক দিন চেষ্টা করেছে নিবন্ধিত হতে, এই বেচারাদের নিবন্ধিত হওয়ার সুযোগ পর্যন্ত দেয়নি যে ভদ্রলোক হাবিবুল আউয়াল কমিশন, তিনি কিন্তু এখনো পদত্যাগ করেননি। কিসের অপেক্ষায় বসে আছেন আমি জানি না। ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। একই প্রশ্ন আপনার কাছেও থাকবে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে আসলে সংস্কারটা করবে সেটি পরবর্তীতে কিভাবে আসলে চালু থাকবে সেটা নিশ্চয়তা আমরা কোথায় পাবো? দেখুন, সংবিধানে অনেক কিছু ইনকর্পোরেট করা যায়, অনেক কিছু বাদও দেওয়া যায়, সংবিধান নতুন করেও লেখা যায়, আবার সংবিধান যেটা আছে এক্সিস্টেন্স সেটাকেও চেঞ্জ করা যায়। কিন্তু ভবিষ্যতে যে সরকারটি আসবে তার যদি 2/3 মেজরিটি থাকে তাহলে কিন্তু সে যে কোনো পরিবর্তনই করতে পারে। এবং আমাদের 31 দফা, যেটা আমরা গত কয়েক বছর ধরে যে বিষয় নিয়ে কথা বলেই যাচ্ছে, সেখানে কিন্তু মূল যে সংস্কারগুলোর কথা সেটা চলে এসছে। পার্লামেন্টকে বাইক্যামেরাল করা, উচ্চকক্ষ নিম্নকক্ষ করা, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসা, 70 ধারার যৌক্তিক সংস্কার করা, একই ব্যক্তি দুবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না, এই বিষয়গুলো কিন্তু মোটা দাগে চলে এসছে। একটা সরকারের যদি মাথায় থাকে 5 বছর পর মানুষের কাছে ফিরতে হবে, আমি বারবার এই কথাটা বলছি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা যেই সরকারি হোক, যেই দলের সরকারি হোক, তারা কিন্তু জবাবদিহিতার জায়গায় থাকতে বাধ্য হবে। আর যদি মনে করে যে ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে বারবার ক্ষমতায় আসা যাবে, মানুষকে তোয়াক্কা না করলেও চলবে, আপনি
পুরো সংবিধান নতুন করে আবার লেখেন না কেন, কোনো লাভ হবে না। আসলে আমরাও তো এর মধ্য দিয়ে প্রমাণ পেয়ে গেছি যে জনগণের শক্তি হচ্ছে সর্বশেষ শক্তি এবং জনগণের প্রত্যাশা সেটি আসলে সর্বশেষ টিকে যায়। আমরা সেই প্রত্যাশায় রাখছি যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হোক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। আবারও নিশ্চয়ই আমন্ত্রণ জানাতে পারবো। সুপ্রিয় দর্শক, নিউজ আওয়ার এক্সট্রার আজকের আয়োজনে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।